হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আর আজ ভীষণ একটি কমন সমস্যার কথা আলোচনা করব, যার নাম হচ্ছে জন্ডিস। আমরা জানার চেষ্টা করব জন্ডিস কি, কেন হয়, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন, কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন। এবং এই সবকটা প্রশ্নের উত্তর পেতে আমরা চলে এসেছি ডক্টর এস এম মল্লিকের ক্লিনিকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইটে আপনাকে স্বাগত। জন্ডিস, কেস জন্ডিস। তো জন্ডিস বিষয়টা কি অ্যাকচুয়ালি? জন্ডিস হচ্ছে একটা রোগের উপসর্গ যেখানে আমাদের চোখের রং, চামড়ার রং, পেচ্ছাপের রং হলুদ হয়ে যায়, কারণ বিলিরুবিন বলে একটা পিগমেন্ট রক্তে বেড়ে যায়, সেটাকেই জন্ডিস বলে। জন্ডিস কোনো একটা রোগের নাম না, একটা রোগের উপসর্গ। এর নিচে মানে এর পেছনে কোনো একটা রোগের উপস্থিতি আছে, সেটাই আমরা বোঝাতে চাই এবং সেটাকে জন্ডিস বলি আর কি। আচ্ছা, এর একটা ডাক্তারি নাম আছে, ইকটেরাস বলে। এই যে বিলিরুবিন, এর স্বাভাবিক মাত্রা কত রক্তে? বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা একের নিচে আইডিয়ালি বলি, কিছু কিছু ক্ষেত্রে 2 অবধি আমরা কনসিডার করি নর্মাল। আবার অনেক পেশেন্ট আমরা পাই এবং সেগুলো কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার থাকে, গিলবার্ট সিনড্রোম ইত্যাদি, সেগুলোতে আবার 3-3.5 অবধিও নর্মাল আমরা দেখি। ফলে বিলিরুবিনের এরকম নির্দিষ্ট কোনো মাত্রা নেই, তবে নর্মালের থেকে বেশি হলে জন্ডিস অ্যাপিয়ার করে। আচ্ছা আচ্ছা। তো এটা সারা গাকে হলুদ করে দেয়, মানে এটা কেন হয় আর কি? ওই যে বিলিরুবিন পিগমেন্টের জন্য। আচ্ছা, ওর পিগমেন্টেশনের জন্য। পিগমেন্টেশনের জন্য ওটা ইউরিস ডিসকালারেশন হয়, স্কিন কনজাংটিভা এন্ড ইউরিন। তো এটা আসে কোত্থেকে? এটা মূলত বিলিরুবিন হিমোগ্লোবিন থেকে আসে। আমাদের হিমোগ্লোবিন রক্তে যেটা থাকে সেটার মেটাবলিজম হয়ে বিলিরুবিন তৈরি হয়। আচ্ছা, তো আপনি বলছেন যে জন্ডিস হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে, তো কি কি কারণ থাকে? জন্ডিসের তো কারণগুলোকে আপনি যদি পর্যালোচনা করেন, তাহলে আমরাকে গ্রসলি যদি বলতে হয় তাহলে 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হিমোলাইটিক জন্ডিস, মানে রক্ত যে লোহিত রক্তকণিকাগুলো তাহলে প্রিম্যাচুরলি ভেঙে যাচ্ছে কোনো একটা কারণে, কোনো অসুখে, সেটা হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। 2 নম্বর হেপাটোসেলুলার জন্ডিস, আমরা যেই ভাইরাল ফিভার টিভার গুলো দেখি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, বি, সি, এগুলো হেপাটোসেলুলার জন্ডিস। আর এক ধরনের অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, যে কোনো কারণে অবস্ট্রাকশন হয়েছে কোন একটা পথে, সেক্ষেত্রে হতে পারে। সেটা গল ব্লাডার স্টোন থেকে হতে পারে, কমন বাইল ডাক্ট স্টোন হতে পারে, প্যানক্রিয়াসে কোনো একটা প্যাথোলজি হলো, বা একটা টিউমার থেকে হতে পারে, অনেক, বা স্ট্রিকচার থেকে হতে পারে, সিবিডির অনেক কারণে হতে পারে। মেইনলি 3টে কারণ, হিমোলাইটিক, হেপাটোসেলুলার আর অবস্ট্রাকটিভ জন্ডিস। এটাকে কিভাবে ডায়াগনোসিস করা হয়? শুধু কি বিলিরুবিন টেস্টই করা হয় না, মানে তার সঙ্গে সঙ্গে আরো অন্য কোনো টেস্টও করা হয়? যদি জন্ডিস সন্দেহ করি আমরা, তাহলে আমরা ইনফেকশন গুলো আছে কিনা দেখি, মানে ভাইরাল ইনফেকশন গুলোর কথা বলছি, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, বি, সি, এগুলো আছে কিনা তার মার্কার গুলো দেখি। পুরো লিভার ফাংশন টেস্টটা করি, শুধু যে বিলিরুবিন দেখি তা না, কিন্তু আমরা লিভার এনজাইমস গুলোও দেখি, অ্যালকালাইন ফসফেটেজ, এসজিপিটি, এসজিওটি, এগুলো সব আমরা দেখি। আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি বুঝি তাহলে লেপ্টোস্পাইরা ইনফেকশন হয়েছে কিনা সেটাও দেখি, আর একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিই, যে কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে কিনা কোথাও, বা গলব্লাডার স্টোন আছে কিনা, বা কমন বাইল ডাক্ট স্টোন আছে কিনা, বা প্যানক্রিয়াটিক কোনো গ্রোথ আছে কিনা, বা আরো কিছু কয়েকটা জিনিস, লিভার ইকোটেক্সচার দেখা, যে সিরোসিস হয়েছে কিনা সেটাও দেখতে হয়। তো একটা কিছু ব্লাড টেস্ট আমরা করতে দিই, তার সঙ্গে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিই ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসাবে। আচ্ছা, তো এই টেস্টগুলো মূলত করা হয় যদি আপনার জন্ডিস হয়। তো জন্ডিস হলে মানে আমরা দেখেছি বহু মানুষ ঘরোয়া টোটকা ইউজ করেন। আমি কি কি টোটকা আমি সেগুলো বলছি না, এবং তারা বাড়িতে বসে থাকেন এবং অপেক্ষা করেন যে ওটা সেরে যাবে আর কি। তো এরকম কি হয় যে আপনি ঘরে বিশ্রাম করলেন বা খাওয়া দাওয়া, একটু লাইট খাওয়া দাওয়া করলে জন্ডিস নিজে নিজে সেরে যাবে, এরকম কি হয়? হতেই পারে। হেপাটাইটিস এ যদি ফালমিনেন্ট হেপাটাইটিস এ না হয়, খুব সিভিয়ার ফর্ম অফ, তাহলে তো বাড়িতে নর্মাল খাওয়া দাওয়া করলে সেরেই যাবে, কারণ হেপাটাইটিস এর তার কোনো ওষুধ নেই। আচ্ছা 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 আচ্ছা। বিশ্রাম করতে হবে, ভালো খাবার দাবার খেতে হবে, জলপান করতে হবে, ভালো ঘুমাতে হবে, তার অ্যালকোহল ওই সময় বর্জন করতে হবে, তাহলে তো কিছু কিছু ক্ষেত্রে সেরেই যাবে। তখন আপনি বলতে পারেন যে কিছু টোটকা, গলায় কিছু বেঁধেছি, হাতে কিছু বেঁধেছি, তাবিজ টাবিজ, সেগুলোতে সেরে গেল, ব্যাপারটা না আর কি। ওটা সেলফ লিমিটিং ডিজিজ, মানে ওটা এমনি এমনি সেরে গেছে, সেরে যেত। আর যদি না সারে তখন বুঝতে হবে যে এইবার ঝামেলা ঝামেলা। কি কি ধরনের ঝামেলা হতে পারে? হেপাটিক ফেলিয়ার হতে পারে। হেপাটিক ফেলিয়ার যেটা হয় সেটা হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন করতে পারে, ব্লিডিং হতে পারে,
অ্যালবুমিন ব্লাডে কমে যেতে পারে, যে পেটে বুকে জল জমতে হুম। পারে, পা ফুলে যেতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে। এবং যখন হেপাটিক ফেলিওর হয় তখন মাল্টি অর্গান ডিসফাংশন হয়, তো হুম। তখন ডেথ অবধি হতে পারে। আচ্ছা, মানে ফলে হ্যাঁ, হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে অতটা অবহেলা না করাটাই মানে ভালো। এরকম নয় যে আমি ঘরোয়া টোটকা ইউজ করেই গেলাম, ততদিনে জন্ডিসটা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেখান থেকে আর ফেরত আসার কোনো জায়গা নেই, জায়গা নেই। এটাও আমার হতে মনে পারে। হয় হুম, জন্ডিসটা, যদি জন্ডিস কারো হয়, হুম। তাহলে আমার মনে হয় না বাড়িতে রেখে চিকিৎসা করাটা খুব ভালো হবে না, বলে। এখনো আছে বহু জায়গা, গ্রামে গঞ্জে আমরা দেখি তো, তো যেখানে অপেক্ষা করা হয় যে না দেখি 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, অপেক্ষা করা হয়, এবং যখন মানে অপেক্ষা করতে করতেও যখন হয় না তখন তারা ডাক্তারের কাছে পৌঁছেন, যেটা আমার মনে হয় বিপজ্জনক। জন্ডিস হয়েছে কারণটা কি, যদি জানা সাধারণ দরকার। জন্ডিস হয় তাহলে তো মানে ডাক্তার বাবু আপনাকে বলবেন সাধারণ খাবার দাবার খেতে। এক্স্যাক্টলি। কি ধরনের খাবার দাবার খেতে বলা হয়? একদম হোম ফুড যা আপনি রেগুলার খেতেন, শুধু আচ্ছা। মশলা তেল এগুলো কম খেতে হবে, হুম, ভাজাভুজি খাবেন না। হুম, আর জল পান করতে হবে, যে হুম, কোনো ভাইরাল হুম, ফিভারেও যে হুম, কোনো হুম, ইনফেকশন হলে আমরা হুম, বলি। এবার আপনার যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে তো কোনো ফ্যাট খাবার দাবারই তখন কাজ করবে না। সহ্য করতে হুম, পারবে না, হুম, বমি টমি হতে পারে, হুম, তখন এই অবস্ট্রাকশনটাকে হুম, খুলতে হবে। হুম, সেটা হতে পারে কমন বাইল একটা একটা স্টেন্ট লাগাতে হতে হুম, পারে, বা পেরিঅ্যাম্পুলারি একটা টিউমার হয়েছে ডিউডেনামের নিচে হুম, প্যানক্রিয়াসের গায়ে, হুম, সেটাকে বাদ দিতে হবে, হুইপল সার্জারি হুম, বলে। হুম, হুম। বা গল ব্লাডারে থেকে আপনার জন্ডিসের গল ব্লাডারটা রিমুভ করতে হবে। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা জন্ডিস মানে একটা রোগ ভাবি, হুম, এবং সেটাতে ভাবি যে যে কোনো এই যেটা ভাবে অন্যান্য জন্ডিস সারে সেভাবেই সেরে গেল। জন্ডিসের অনেকগুলো কারণ যেটা আপনি অনেকগুলো বললেন, কারণ। সেটা সাধারণ জন্ডিস হতে পারে, সেটা লিভার সিরোসিস পর্যন্ত হতে হতে পারে পারে, আবার হয়তো গল স্টোনের গল গল ব্লাডের কোনো পাথর হয়তো এসে কোথাও আটকে অবস্ট্রাকশন যায়। করছে, সেটার কারণেও জন্ডিস হতে পারে। জন্ডিস আর অনেকগুলো কারণই অনেকগুলো আছে, যেটা কারণ। বুঝলাম। তো এইবার যেটা জানতে চাইবো যে এই যে জন্ডিস যদি কারো হয়, মানে সেটা কি, যেটা আপনি বলছেন হেপাটাইটিস বি বা হেপাটাইটিস এ থেকে জন্ডিস হয়, তো এটা কি একজনের থেকে আরেকজনে ছড়াতে পারে? হেপাটাইটিস গুলো একজন থেকে একজনে ছড়াতে পারে, হুম, কিভাবে আমি বলছি শুনুন। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই হচ্ছে ফিকো ওরাল রুট দিয়ে যায়, মানে হুম, খাবার বা হুম, জলের মাধ্যমে ছড়াতে হুম, পারে। হুম, তো বাড়িতে কারো হয়েছে, সেভাবে হাইজিন মেনটেন করছে না, হুম, 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 বা পটি টটি করার পরে ভালো হুম, করে ক্লিন টিন করছেন না, হাত টাত কোথাও টাচ করছেন, বা খাবার সেই হাতে কাউকে খাবার দিচ্ছেন, সেটা তো হতে পারে। হুম, হুম, আবার বি যেটা, হুম, হেপাটাইটিস বি আর সি, তো ইনজেকশনের সিরিঞ্জের হুম, মাধ্যমে হুম, হতে পারে, আনপ্রোটেক্টেড হুম, সেক্সের মাধ্যমে হতে পারে, অথবা ব্লাডের হুম, মাধ্যমে হুম, হতে হুম, পারে। সেই হিসাবে ছড়াতে হুম, পারে আর কি, কারোর সঙ্গে সেক্সুয়াল হুম। কন্ট্যাক্ট হলো সেটাতে ছড়াতে সেটা পারে। সাধারণভাবে ছড়ায় না আর কিন্তু কি। এরকম ছুঁয়ে দিলেন হুম, হুম, কাউকে ছড়িয়ে গেল, ব্যাপারটা খুব একটা দেখা যায় ওইরকম না, ওরকম হতে পারে ওরকম না। হয় না। আচ্ছা, না। জন্ডিস হলে অনেকে কাঁচা হলুদ খায়, এটা কতটা সাইন্টিফিক? কাঁচা হলুদের তো একটা ইমিউনিটি বুস্টিং এফেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। ফলে সেটা জন্ডিসে খেয়ে যে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে তা তো নয়, কিছুটা হুম, ইমিউনিটি বুস্ট আপ তো করবেই। হুম, তো খেতেই পারে, কিন্তু গাদা গাদা খাবার কোনো মানে নেই। হুম, মানে প্রয়োজন, বা খেলেও যে খুব হুম, বেশি উপকার হবে তার কোনো হুম, এভিডেন্স নেই। হুম। তবে খাওয়া যে যাবে না সেটাও আমি বলছি না, খেতেই পারেন। সে যেরকম অল্প লোকে খায় সেরকম খেতে পারেন, কিন্তু ইমিডিয়েট ওর যে ইফেক্ট, অ্যান্টি জন্ডিস প্রপার্টি আছে বা অ্যান্টি ভাইরাল প্রপার্টি আছে এই পার্টিকুলার জন্ডিস ভাইরাসের বা হেপাটাইটিস ভাইরাসের, ব্যাপারটা এরকম তা নয়। এরকম নয় এরকম আর কোনো কি, এভিডেন্স মানে নেই। আপনি খেতেই পারেন, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে এটা খেলাম আর আমার জন্ডিস কমে সেরে গেল। গেল বা কমে এক্স্যাক্টলি। গেল, কারণ যেহেতু এর কারণ অনেক গভীরেও থাকতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, জন্ডিস হলে সেটা হচ্ছে দু ধরনের, আরো দুটো খাবারের কথা বলি, হলুদের কথা কথা তো আগেই বললাম, একটা হচ্ছে বাতাবি লেবু আর একটা হচ্ছে আখের রস। পুষ্টিকর খাবার দুটোই। হ্যাঁ, মানে এটার সঙ্গে জন্ডিসের কি সম্পর্ক? সারানো কোনো সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। হুম। ফ্রুট জুস হিসেবে খেতে আমি পারেন। বহু মানুষকে দেখেছি যে সকালে থেকে রাত অব্দি সে বাতাবি মা বা বাড়ির লোকজন ছুলে দিচ্ছে আর ছেলে যে বা কোনো মেয়ে ফল খাচ্ছে। খেলেই হবে, বাতাবি খাইয়েই যে জন্ডিস সারবে তার কোনো মানে নেই। যে কোনো ফল খাওয়ালেই চলবে, যে কোনো ফল, যে কোনো ফলের রস খাওয়ালেই চলবে। বাতাবি খাওয়াতে পারেন আপনি। আরেকটা কি ফল বললেন? আখের রস আর আখের রস, হ্যাঁ, আখের রসও খাওয়াতে পারেন, বাতাবি হুম, লেবুর রসও আপনি খাওয়াতে পারেন, আচ্ছা। অন্যান্য খাবারের সঙ্গে খাওয়াতে পারেন। কিন্তু হুম, জন্ডিস মানে সারানোর প্রপার্টি এগুলোর আছে তা ব্যাপারটা নয়, কিন্তু একটা পুষ্টিকর খাবার হিসাবে, ফল ফল হিসাবে আপনি খাওয়াতে পারেন। ওকে। তো আরেকটা যেটা হচ্ছে যে বাচ্চাদের বাচ্চাদের জন্ডিস হওয়ার কি কারণ আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে বাচ্চাদের তো আমরা দেখেছি অনেক সময় ভূমিষ্ঠ হওয়ার পরপরই এক রকমের হ্যাঁ, জন্ডিস হয়। ফিজিওলজিক্যাল জন্ডিস বলে। হ্যাঁ। আর আমাদের যে জন্ডিসটা, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে? আমাদের যে জন্ডিস গুলো হয় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, হুম, কোনো কারণ থাকতে হবে, রোগ আচ্ছা। আছে। হুম,
বাচ্চাদের যেটা ফিজিওলজিক্যাল, তার বডির যে বিলিরুবিন এলিমিনেট করার প্রপার্টি সেটা একটু কম, ওটাকে নর্মালি রেখে দিলে বাচ্চা ঠিক হয়ে যায়, কারো কারো ফটোথেরাপি রাখে, ওটা নিজে নিজেই সেরে যায়, ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওটা বেশিরভাগ বাচ্চারই হয়, বেশিরভাগ বাচ্চারই হয়, প্রায় 60-70% বাচ্চারও পর্যন্ত হতে পারে। ফলে ওটা নিয়ে দুশ্চিন্তা করে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে, ওটা আমার বাচ্চারও হয়েছিল, 2 দিন ফটোথেরাপি দিয়ে ঠিক হয়ে গেছে, সুতরাং ওরা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। একদম যারা সদ্যজাত বাচ্চা তাদের এটা কমন, মানে Common, হতে পারে, হতেই কিন্তু পারে। এটা অতটা চিন্তার না, কারণ না। একদমই কিন্তু না। তারপর যে একটু বয়স বাড়ার পর, আমি বলতে চাইছি ধরুন 3 বছর 4 বছর 5 বছর পরে, তখন তো সিগনিফিকেন্ট, তখন তখন সেটা তো কোনো চিন্তার বিষয়। প্যাথোলজিক্যাল। কিন্তু বাচ্চাদের আবার ফিজিওলজিক্যাল জন্ডিস আবার অনেক বেশি বিলিরুবিন উঠে গেল, 20 25, অনেকদিন ধরে কমছে না, তখন আবার কার্নিক টেরাস হতে পারে, ব্রেন এফেক্ট করতে পারে। ইগনোর করা যাবে না, মানে অবহেলা করা যাবে না। জন্ডিস ফিজিওলজিক্যাল হলেও যে ডাক্তারবাবুর আন্ডারে হলো তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কিছু করা যায় কিনা, ফটোথেরাপি লাগবে কিনা, সেটা পেডিয়াট্রিশিয়ানরা বা বাচ্চাদের শিশুরোগ বিশেষজ্ঞরা সুন্দর গাইডেন্স দিয়ে দেন। সেটা জন্ডিস কি কোনোভাবে প্রিভেন্ট করা যায়? নিশ্চয়ই প্রিভেন্ট করা যায় জন্ডিস। কিভাবে? আপনি খুব মনে করুন হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, আমরা জেনে গেছি যে অস্বাস্থ্যকর জায়গার খাবার খেলে, জলবাহিত বা খাদ্যবাহিত, আপনি যে স্বাস্থ্যকর জায়গায় খাবার খান, অস্বাস্থ্যকর খাবারগুলো আপনি যদি বর্জন করেন তাহলে প্রিভেন্ট করতে পারেন। আর হেপাটাইটিস এ আর বি এই দুটো ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিনেশন হয়, সেই ভ্যাকসিনেশন দিলে প্রিভেনশন হবে। মানে এর ভ্যাকসিনও আছে? এর ভ্যাকসিনও আছে আর বির ভ্যাকসিনও আছে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে জন্ডিস যদি সাধারণ হয়, যেটা হেপাটাইটিস এ বা যেটাই সাধারণ সংক্রমণের মাধ্যমে যেটা ছড়ায়, সেটা আপনি বলছেন ঘরে থাকলেও হয়ে যাবে। এবার বাকি যে জন্ডিস গুলো আছে, সেটা সিরোসিস হতে পারে, বা গলস্টোনের যে পাথর আটকে হতে পারে, বা বাইল ডাক্টের কোথাও একটা অবস্ট্রাকশন হয়ে হতে পারে, তো এইগুলোর জন্য কি ধরনের চিকিৎসা আছে? সিরোসিসের তো কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, সাপোর্টিভ ট্রিটমেন্ট, বা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেকে লিভার ট্রান্সপ্লান্ট আজকাল করছেন, তাহলে তো সিরোসিস থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন। আর যদি না হয় সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে, কিছু ওষুধ বিশুধ আছে সেগুলো খেতে হবে, জল পেটে না জমে যায় সেই জন্য কিছু প্রোটিন সাপ্লিমেন্টস খেতে হতে পারে, ডিমের সাদা অংশ খেতে হতে পারে, কোয়াগুলোপ্যাথি হচ্ছে কিনা নজরে রাখতে হবে, ভ্যারিক্স হচ্ছে কিনা নজরে রাখতে হবে, ব্লিডিং হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। আর গলব্লাডার স্টোন থেকে যদি হয় সেটা গলব্লাডারকে রিমুভ করে দিতে হবে, স্টোন রিমুভ করতে হবে। তো যদি কমন বাইল একটা স্টোন নেমে আসে, ইআরসিপি করে স্টোন রিমুভ করে তারপরে দরকার পড়লে স্টেন্ট লাগানো, বা গলব্লাডারের স্টোন থেকে যদি নেমে আসে গলব্লাডারটাকে রিমুভ করতে হবে তারপর। আর যদি অবস্ট্রাকশন পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা বা টিউমার হয় তাহলে সেখানে হুইপল সার্জারি বা কি সার্জিক্যাল প্রসিজিয়ার আছে সেগুলো রিমুভ করতে হবে। ওষুধের কি কোনো রোল নেই তাহলে? বেসিক্যালি যদি আপনি বলেন, আজকাল যে 800-ডিঅক্সিকোলিক অ্যাসিড মুড়িমুড়কির মতো ব্যবহার হয় জন্ডিস কমাতে, সেটা কতটা রোল আছে খুব কোয়েশ্চেন আছে এটা নিয়ে। আসলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলে একটা অসুখ আছে, সেটা দিয়ে এটা বেশি ব্যবহার করা হয়। তবে ওষুধের কিছু রোল আছে, ক্রনিক হেপাটাইটিস বি তার ওষুধ আছে, অনেক অনেক আজকাল ওষুধ বেরিয়ে গেছে, হেপাটাইটিস সির ওষুধ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগস, সেগুলো ব্যবহার করা যায়। আর হেপাটাইটিস এর জন্য কোনো ওষুধ নেই, ওদের সাপোর্টিভ ট্রিটমেন্ট করে সারে। আর যদি অন্য কোনো ওষুধ থেকে কোলেস্ট্যাটিক জন্ডিস হয়, যদি ওষুধ থেকে স্টেরয়েড বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেগুলো বন্ধ করে আমাদের চিকিৎসা করতে হবে। আর যদি অন্য কোনো ধরনের ইনফেকশন, লেপ্টোস্পাইরা ইত্যাদি, তাহলে তো তার ইনজেকশন আছে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে, ওষুধ আছে, তার ট্রিটমেন্টও আছে। কিন্তু পুরোটাই কি জন্ডিস হচ্ছে বা কি ধরনের তার উপরে ডিপেন্ড করবে, কারণটা খুঁজে বার করে তার উপর তার চিকিৎসা পদ্ধতি। তো যেটা বোঝা গেল যে জন্ডিস খানিকটা প্রিভেন্টেবল, আর বহু জন্ডিস আছে যেগুলো আপনি বাড়িতে বসেই আপনি ট্রিটমেন্ট করতে পারেন। তবে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা জন্ডিসের আগে কারণ খুঁজে বের করা দরকার, কারণ কোনোটা লিভার সিরোসিসও হতে পারে, কোনোটা গলস্টোনের সমস্যা হতে পারে, বাইল ডাক্টের সমস্যা হতে পারে, এবং প্রত্যেককেই জেনে নেওয়া উচিত যে তার জন্ডিসটা কেন হয়েছে এবং সেই মতো তার চিকিৎসাটা নেওয়া উচিত। থ্যাংক ইউ ডাক্তারবাবু, একটা একদম পরিষ্কার একটা সুন্দর আলোচনার মাধ্যমে জানতে পারলাম অ্যাকচুয়ালি জন্ডিসটা কি, কেন হয় এবং এর চিকিৎসা কি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।